আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হেফাজত আমিরকে উপদেষ্টা করার প্রস্তাব দিয়েছিল জামায়াত। জানাবো টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ। তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে এবং সর্বশেষ জানাবো দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হেফাজত আমিরকে উপদেষ্টা করার প্রস্তাব দিয়েছিল জামায়াত। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান সম্প্রতি টাইমে খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে রাখার জন্য প্রস্তাব করেছিল জামায়াত ইসলামী। তবে তার বয়স এবং শারীরিক পরিস্থিতি বিবেচনায় সেটি শেষ পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, আপনি শুনে আশ্চর্য হবেন, যখন উপদেষ্টা পরিষদ গঠন হয় ছাত্ররা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা কোনো তালিকা দেবেন। আমরা বলেছি তোমাদের উপরে আমাদের আস্থা আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। আমরা তালিকা দেইনি, কিন্তু একটা ব্যতিক্রম আছে। একটা সময় গিয়ে তারা বলল যে যেহেতু আপনারা এদেশের সবচাইতে বড় ধর্মীয় রাজনৈতিক ইসলামী সংগঠন, আমরা একজন আলেম নিতে চাই, সে ব্যাপারে আপনারা একজন মানুষের নাম দেন। তিনি বলেন, আমাদের এপেক্স বডিতে আলোচনা করে বাবুনগরী সাহেব, যিনি আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আমরা তার নামটা দিয়েছি। হেফাজতে ইসলাম একটা ব্রডার আমব্রেলা এবং তিনি এদেশের একজন প্রবীণতম। তার ৯০-এর বেশি বয়স। ওনার প্রতি সেই সম্মান রেখে আমরা নাম বলেছিলাম। তারা সাথে সাথে চেক করে বলছে যে ওনার যে বয়স এবং ফিজিক্যাল কন্ডিশন, তিনি এই প্রেশার নিতে পারবেন না। ড শফিকুর রহমান আরও বলেন, আপনারা অল্টারনেটিভ কাউকে দেন। আমরা বলেছি যে প্রথম নামের সুপারিশ যখন তোমরা নাওনি, এখন তোমরাই যথেষ্ট, তোমরা তোমাদের মতো করে করো। তারা একটু চিন্তা করেছে, আমাদের সাথে পরামর্শ করেছে। আমরা বলছি ওকে ওয়েল, তোমরা আগাতে পারো, অসুবিধে নেই। আমরা যদি এ সমস্ত বিতর্কে জড়িয়ে যাই আর সে সমস্ত আলেমোলামাদের কথার জবাব দিতে যাই, এটা আমাদের নিজেদেরই খারাপ লাগে। এই পলিসি আমাদের নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমাদের একজন এপেক্স বডি মেম্বার, যিনি বরিশালে আমাদের প্রার্থী ছিলেন, আমরা তাকে প্রত্যাহার করে নিলাম। তাদেরকে রেসপেক্ট করেছেন যে তারা 2টা সিটে পীর সাহেবের ইমিডিয়েট ছোট ভাই যে মুফতি ফাইজুল হক দাঁড়িয়েছেন, অন্তত একটা সিটে আমরা আমাদের ক্যান্ডিডেট প্রত্যাহার করে তাদেরকে সম্মানটা দেখিয়েছি। এরপর ওনারা কি বলেছেন সেটা নিয়ে আমরা বিতর্কে যাইনি। টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ। তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে। ২০৩৪ সালের ছাত্র জনতা নেতৃত্বাধীন বিপ্লবের পর গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই প্রথম নির্বাচনে ক্ষমতাচ্যুতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষেধাজ্ঞার কারণে অংশগ্রহণ করতে পারেনি। আবারও এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামপন্থী দল জামায়াত ইসলামের আবির্ভাব ঘটেছে। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি পালাক্রমে শাসন করেছে ঢাকার মসনদ। জামায়াত এককভাবে কখনো ক্ষমতায় না থাকলেও কখনো দুর্নীতিতে না জড়ানোর গৌরব আছে দলটির। এবার তারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে ভালো সমর্থন পেয়েছে। জাতীয় সংসদে নিরঙ্কুশ ক্ষমতার সুবাদে বিএনপি সরকার শুরুতে যা ইচ্ছা তাই করতে পারে এবং নিজেদের খুশিমতো নতুন আইনও প্রণয়ন করতে পারে। এমনটা ভাবা হলেও অর্থনীতির ক্ষেত্রে হোঁচট খেলে বিএনপি সরকার একদিকে জামায়াত এবং অন্যদিকে আওয়ামী লীগের সুপ্ত জনসমর্থনের চাপের মুখে পড়তে পারে। লক্ষণীয় বিষয় হল কর্মসংস্থান ও দুর্নীতি নিয়ে তরুণ প্রজন্মের অসন্তোষ সহজে মিটে যাওয়ার সম্ভাবনা কম। প্রধানমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া তারেক রহমানকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হবে। তবে তার রাজনৈতিক সাফল্য নির্ভর করবে অর্থনীতি পুনর্জীবিত করার ওপর। বিএনপি ২০৩৪ সালের মধ্যে জিডিপির আকার $৪৬০ বিলিয়ন থেকে বাড়িয়ে $১ ট্রিলিয়ন নেওয়ার, অর্থাৎ অর্থনীতি দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই লক্ষ্য অর্জনে প্রায় ৯% বার্ষিক প্রবৃদ্ধি প্রয়োজন, যা বর্তমানে ৪% প্রবৃদ্ধির দেশে একটি বিশাল চ্যালেঞ্জ। দলটি শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ২% থেকে বাড়িয়ে ৬% এবং স্বাস্থ্য খাতে ০.৭৫% থেকে বাড়িয়ে ৫% করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এ ধরনের উচ্চাবিলাসী লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সরকারের রাজস্ব বাড়ানোর কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা এখনও নেই। প্রবৃদ্ধির হার দ্বিগুণের বেশি করতে হলে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩% থেকে বাড়িয়ে ৩৫% করতে হবে। এদিকে গত ১.৫ বছর ধরে উচ্চ সুদের হার অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন শুধু মুদ্রা নীতি নয়, বরং বন্টন ব্যবস্থা, কাঠামোগত সমস্যা উচ্চ খাদ্যমূল্যের প্রধান কারণ। এটি তারেক রহমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জিডিপির 12% আসে কৃষি থেকে এবং বাংলাদেশের প্রায় 5 কোটি মানুষ এই খাতে যুক্ত। শহরাঞ্চলে খাদ্যের দাম কমাতে এবং চাপের মুখে থাকা কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে খাবার থেকে শহর পর্যন্ত খাদ্য সরবরাহ প্রক্রিয়ায় থাকা শক্তিশালী ও অনিয়ন্ত্রিত মধ্যস্থভোগীদের দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে। সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে তাকে ফসল কাটার পরবর্তী লজিস্টিক খাতেও বিনিয়োগ করতে হবে। প্রবাসী আয় একটি বড় উৎস মনে করিয়ে দিয়ে প্রতিবেদনে বলা হয়, আরেকটি অগ্রাধিকার হতে হবে প্রবাসী কর্মীদের রেমিটেন্স ব্যবস্থাপনা, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে কোনো প্রোগ্রামের চেয়েও কম গুরুত্বপূর্ণ নয়। প্রায় 1 কোটি বাংলাদেশি বিদেশে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে কাজ করেন। তারা বৈদেশিক মুদ্রা রিজার্ভ রক্ষায় IMF-এর চেয়েও বেশি ভূমিকা রাখছে। মাত্র 3 মাসে তারা প্রায় $7.5 বিলিয়ন পাঠিয়েছে, যা দেশটির জন্য দেওয়া IMF-এর পুরো সহায়তা প্যাকেজের সমান। 2024 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেক প্রবাসী কর্মী অবৈধ হুন্ডি চ্যানেল থেকে সরে এসে বৈধ ব্যাংকিং চ্যানেলের দিকে ঝুঁকেছেন। এর ফল ছিল নাটকীয়। রেমিটেন্স 2023 সালে $21 বিলিয়ন থেকে বেড়ে 2025 সালে $30 বিলিয়ন পৌঁছে যাবে। তুলনা করলে দেখা যায় এই $9 মিলিয়ন বৃদ্ধি আমেরিকান বাজারে বাংলাদেশের মোট বার্ষিক পোশাক রপ্তানির চেয়েও বেশি। যদি অবৈধ চ্যানেলের ওপর নিয়ন্ত্রণ শিথিল হয়, তাহলে বাংলাদেশ ব্যাংকে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার প্রবাহ হারাতে পারে। প্রায় 10 লাখ বাংলাদেশি প্রতি বছর চাকরির জন্য বিদেশে যান। এটি দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার পথ, কারণ প্রতি বছর 20 লাখ নতুন কর্মপ্রত্যাশী তৈরি হলেও দেশটি সবাইকে জায়গা দিতে পারছে না। দুর্ভাগ্যবশত শ্রম রপ্তানি খাতে তীব্র দুর্নীতি ও শোষণ বিদ্যমান। বেশ কিছু দেশ এরই মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে, যা নতুন সুযোগের জন্য দেশটিকে বিপজ্জনকভাবে সৌদি আরবের ওপর নির্ভরশীল করে তুলেছে। বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন বিষয়ক একটি প্রতিবেদনের নেতৃত্ব দিয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ খান আহমেদ সাইদ মুর্শিদ। দেশের সামগ্রিক সংস্কারের বিষয়ে তিনি বাস্তববাদী হওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, বিএনপির উচিত বড় পরিকল্পনা মাথায় রেখে তবে জরুরি বাস্তবায়নের জন্য উচ্চ প্রভাবশালীদের ছোট ছোট প্রকল্পের দিকেও দৃষ্টিপাত করা। নতুন প্রশাসনকে অবশ্যই শিল্পের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত আর্থিক খাত মেরামত করতে হবে। সবকিছুর ওপর বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, যার ফলে বাংলাদেশ সেই বাণিজ্যিক সুবিধাগুলো হারাবে যার ওপর রপ্তানিকারকরা এখনও নির্ভরশীল। বড় পরিসরে অর্থনীতি পুনর্জীবিত করা একটি দেশের ভূ-রাজনৈতিক সম্পর্কের সঙ্গেও জড়িত। তারেক রহমানের প্রাথমিক পদক্ষেপগুলো থেকে অগ্রাধিকারের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী ইশতেহারে বিএনপি আসিয়ানে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে প্রথম উপস্থিত হয়ে তারেক রহমান সার্কের ওপর গুরুত্বারোপ করেন, যা 1980 সালে তার বাবা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। সার্ক বর্তমানে একটি অকার্যকর আঞ্চলিক সংস্থা। গত বছর ভারত-পাকিস্তান যুদ্ধ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে উপমহাদেশের সার্বিক আন্তঃসীমান্ত বাণিজ্যের অন্যতম অনুঘটক। অপরদিকে আসিয়ান সদস্য দেশ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে। মিয়ানমার থেকে আসা 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এখনও বাংলাদেশে মানবিত জীবন কাটাচ্ছে, যার কোনো সমাধান এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। আসিয়ানে যোগ দিলে বাংলাদেশ বৈচিত্র্যময় সরবরাহ শৃঙ্খল এবং সরাসরি বিদেশি বিনিয়োগের সুযোগ পাবে বলেও ধারণা করা হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত থাকলেও 2024 সালে শেখ হাসিনার পতনের পর দুই দেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তাকে বিচারের জন্য হস্তান্তরে দিল্লির অস্বীকৃতি ঢাকায় তীব্র সমালোচনা জন্ম দেয়। বিভিন্ন বক্তব্যের কারণে দুই দেশের মধ্যে কার্যত ভিসা কার্যক্রম এখন স্থগিত। ক্রীড়া ক্ষেত্রে ভালো সম্পর্কের অবনতি দেখা গেছে। এই প্রেক্ষাপটে ভারতের প্রতি ব্যাপক ক্ষোভ ও অবিশ্বাসের প্রেক্ষাপটে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিএনপিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা বাড়াতে হবে। অন্যদিকে অবকাঠামো বা নতুন শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে চীনের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা ভারতের অত্যন্ত কম। দিল্লির বিরুদ্ধে একপর্শে চুক্তি চাপিয়ে দেওয়ার অভিযোগ আছে, বিশেষ করে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি। এই গ্রুপটির সঙ্গে ভারত সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তারা বাংলাদেশের 15% বিদ্যুৎ সরবরাহ করে। দিল্লির উচিত হবে আমদানির ক্ষেত্রে অশুল্ক বাধাগুলো উল্লেখযোগ্যভাবে কমানো অথবা ভাটিরি দেশ বাংলাদেশের দিকে পানির ন্যায্য প্রবাহে একমত হওয়া। এই ফ্রন্টগুলোর কোনোটিতেই দিল্লির নমনীয় হওয়ার সম্ভাবনা কম হওয়ায় ভবিষ্যতে দুই দেশের যে কোনো সমঝোতা সীমিত থাকবে বলে মনে হয়। তারেক রহমানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক পরিসরে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ভারসাম্য রক্ষা। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার, যাদের সঙ্গে বার্ষিক প্রায় $18 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য আছে।
বেইজিং ঢাকার প্রধান প্রতিরক্ষা সরবরাহীও বটে। সম্প্রতি দুই দেশ বাংলাদেশে একটি ড্রোন তৈরির কারখানা স্থাপনে চুক্তি করেছে। বেইজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বাংলাদেশে $24 বিলিয়ন বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানির একক বৃহত্তম বাজার এবং জ্বালানি খাতে বিনিয়োগে তারা শীর্ষে আছে। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন সিস্টেন বলেন, তিনি নতুন সরকারের সঙ্গে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পৃক্ততার ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরবেন। তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্রিস্টেনসেন ইঙ্গিত দেন, ওয়াশিংটন সামরিক সহযোগিতার মাধ্যমে যে সুযোগ সুবিধা অফার করে থাকে তার ওপর জোর দেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।